আসসালামু আলাইকুম। আসলে আমি বলতে চাই যে আপনারা কিভাবে কোনো রকমের দালাল ছাড়া এবং শুধুমাত্র সরকারি খরচে ফাস্ট ফুড করতে পারবেন, এটা আমি আসলে আপনাদেরকে আজকে শিখাতে চাই। এজন্য হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। সেটা হচ্ছে যে আপনি ফাস্ট ফুড তৈরি করার জন্য এখন বর্তমানে ২০২৫ সালের শেষের দিকে ফাস্ট ফুড করার জন্য প্রথমে হচ্ছে আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন। একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি ১০০, ২০০ অথবা ৩০০ টাকা নিতে পারে কম্পিউটার দোকানদার। ৫ মিনিটের একটা আবেদন। আবেদনটা করবেন। আবেদনে আপনার কি থাকবে? আপনি এনআইডি করতে যা যা হচ্ছে তথ্য দিছিলেন, আবেদন করতে হচ্ছে আপনার তা তথ্য দেওয়া লাগবে। যেমন আপনার নাম, পরিচয়, এনআইডি নাম্বার। আপনি যদি ১৮ বছরের নিচে আপনার বয়স হয়ে থাকে, তাহলে আপনাকে আপনার জন্ম সনদের নাম্বার দেওয়া লাগবে। আর হচ্ছে আপনি যেদিন কাগজপত্র জমা দেওয়ার জন্য আসবেন, ছবি তুলতে আসবেন, সেদিন হচ্ছে আপনি ১৮ বছরের নিচে হলে আপনার হচ্ছে বাবা মার এনআইডি কার্ড নিয়ে আসতে হবে। আর আপনি ১৮ বছরের উপরে হলে বাবা মার এনআইডি লাগবে না, শুধুমাত্র নিজের এনআইডি দিয়েই হবে। তো এখন আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি। আমি প্রথমে হচ্ছে আবেদন করি আমার নিজের কম্পিউটার দিয়ে। আপনার নিজের কম্পিউটার না থাকলে আপনি হচ্ছে বাবা মা বাজারের একটা কম্পিউটার দিয়ে আবেদন করবেন। আবেদন করার পর আপনি ২টা কাগজ পাবেন। একটা হচ্ছে প্রিন্ট সামারি, আরেকটার নাম হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সামারি। এই ২টা কাগজকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে এই ২টা কাগজের ভিতরে যদি আপনি আপনার পেশা দিয়ে থাকেন জব, তাহলে আপনার জব আইডি কার্ড। যদি আপনি পেশা দিয়ে থাকেন ছাত্র, তাহলে হচ্ছে আপনি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে যাবেন। আর যদি আপনার পেশা দিয়ে থাকেন বেকার, তাহলে তো আপনার আর কোনো আইডি কার্ড নাই বেকারত্বের। তাহলে আর লাগবে না। আপনি যদি হচ্ছে সরকারি কোনো চাকরি করেন, তাহলে সেটার আইডি কার্ড, এটার একটা ফটোকপি। মোট কাগজপত্র লাগে হচ্ছে একটা প্রিন্ট সামারি আর একটা রেজিস্ট্রেশন সামারি। এই ২টা কাগজ হচ্ছে আপনি আবেদন করার পর তারা আপনাকে ইমেল করে দিয়ে দিবে, অথবা আপনি আবেদন করার পর কম্পিউটার দোকানদারের কাছ থেকে পাবেন। ৩ নম্বর হচ্ছে আপনার নিজের আইডি কার্ড। ৪ নম্বর হচ্ছে আপনার হচ্ছে জব আইডি কার্ড অথবা স্টুডেন্ট আইডি কার্ড, যেটা আপনার আছে। আর ৫ নম্বর হচ্ছে আপনার যে স্থায়ী ঠিকানা, সেই স্থায়ী ঠিকানার হচ্ছে এই চেয়ারম্যান সার্টিফিকেট। এই কাগজটার কথা হচ্ছে আমাকে এই আপনার হচ্ছে ফাস্টফুডের যারা হেল্পলাইনে থাকে তারা বলছিল যে চেয়ারম্যান সার্টিফিকেট লাগে, কিন্তু আমি যখন চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে গেছি ফাস্টফুড অফিসে, হচ্ছে আমার চেয়ারম্যান সার্টিফিকেটটা রাখে নাই। আমি জানি না কেন রাখে নাই। তারপরে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা হয়, তাহলে স্থায়ী ঠিকানার বিপরীতে হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, আর বর্তমান ঠিকানার বিপরীতে আপনি নিয়ে আসবেন আপনার বর্তমান যেখানে থাকেন, ঢাকায় থাকলে সেই জায়গার একটা বিদ্যুৎ বিলের কপি অথবা একটা ওয়াসা পানির বিলের কপি, যে কোনো একটা ইউটিলিটি বিল আপনি নিয়ে আসবেন ঠিকানাটা প্রমাণ করার জন্য যে আপনি এই জায়গায় আসলেই থাকেন। এই গেল আপনার 5টা ডকুমেন্ট। আর কিছু লাগে না, আর কিছু নেই নাই। আরেকটা বিষয়, এই কয়েকটা ডকুমেন্ট নিয়ে আপনি হচ্ছে যেদিন আবেদন করবেন সেদিন হচ্ছে আপনার কবে আপনি ছবি তুলতে পারবেন, সেটা আপনি সেই দিন নিজে সিলেক্ট করতে পারবেন। আপনি নিজে সিলেক্ট করবেন যে আমি অমুক তারিখে বা 1 সপ্তাহ পরে বা 2 দিন 3 দিন পরে বা আগামীকালকে ছবি তুলতে যাব। সেটা আপনাকে তারিখ দেবে। আপনি হচ্ছে নিজে তারিখটা পছন্দ করতে পারবেন। নিজে বাছাই করার পর অমুক দিন এই সব কাগজপত্র নিয়ে যাবেন। আমি আবারও বলি, কাগজপত্র কি কি লাগবে সেটা চূড়ান্তভাবে জানার জন্য আপনার যদি স্ত্রী থাকে, তাহলে হচ্ছে কাবিননামা লাগতে পারে, অথবা আপনার তালাক হয়ে গেলে ডিভোর্সনামা ইত্যাদি লাগতে পারে। এই জন্য আপনি চূড়ান্তভাবে জানার জন্য ফাস্টফুডের যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে কল দিবেন। কল দিয়ে এক প্রেস করবেন, এক মানে এক চাপবেন, এক চাপলে বাংলায় শুনবেন, তারপর আবার এক চাপবেন। আবার এক চাপলে হচ্ছে ওদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। ওরা আপনাকে বলে দিবে যে আপনার কি কি কাগজপত্র লাগবে। সব কাগজপত্র রেডি করে তারপরে যাবেন, নইলে হচ্ছে আপনি বাংলাদেশের অবস্থা তো জানেন যে সামান্য ওনারা হচ্ছে এক সময় চোর বাটপার ছিল। ফাস্টফুড অফিস সহ বিভিন্ন অফিসে যারা সরকারি চাকরি করতো, ওনারা হচ্ছে চাঁদা ছাড়া, ঘুষ ছাড়া, টাকা ছাড়া কাজ করতো না। এখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস, উনি শিক্ষিত মানুষ, ওনার প্রভাবে হচ্ছে কিছুটা সুন্দর দেখাচ্ছে ফাস্টফুড অফিসে। আমি যেরকম গেলাম আমার ভালোই লাগলো। তবুও হচ্ছে ওনাদের আগের মানসিকতা রয়ে গেছে। মানুষ বলে না যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেয় নাই, এরকম আর কি। তো আপনাদেরকে সামান্য থেকে সামান্য ভুল পাইলে হচ্ছে আবার দৌড়াবে, বলবে আবার আবেদন করেন, আবার আসেন, আবেদন ক্যান্সেল, বহুত ঝামেলা। যেমন আমার হচ্ছে আমি প্রফেশনটা প্রাইভেট সার্ভিস সিলেক্ট করার পরিবর্তে আমি প্রফেশন সিলেক্ট করেছিলাম আদার্স। মানে আমি একটা চাকরি করি, আমি চাকরি যে কোনো বেসরকারি চাকরি করলে আপনাকে প্রাইভেট সার্ভিস হচ্ছে প্রফেশন সিলেক্ট করতে হবে। সেই জায়গায় আমি আদার্স সিলেক্ট করছিলাম, কারণ আমি যে পজিশনে চাকরি করি ম্যানেজার, সেই পজিশন নামে কোনো পজিশন ম্যানেজার নামে পাইতেছিলাম না। তো ওনারা আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতেছে না।
তো তখন আমি কি করলাম, আমাকে বলতেছে আবার আসেন, আবার আবেদন করে 2-3 দিন পরে আবেদন ক্যান্সেল হবে, 72 ঘন্টা পর 3 দিন পর ক্যান্সেল হবে অটোমেটিক। 3 দিন পরে আমি আবার আবেদন করে আবার আসবো সামান্য একটু ভুলের কারণে। আমি আদার্স কেন সিলেক্ট করছি, আমার পেশা প্রাইভেট সার্ভিস কেন, আমি তো জানতাম না আগে আমাকে কি সিলেক্ট করতে হবে। তো আমি কি করলাম, আমি হচ্ছে একজনের কাছ থেকে একটা পরামর্শ নিলাম যে এখন কি করা যায়। তিনি আমাকে বললেন যে ফাস্টফুডের যে অফিসের যে পরিচালক যিনি অথবা উপপরিচালক যিনি, ওনার বরাবর একটা দরখাস্ত করার জন্য আমি জাস্ট একটা কম্পিউটারের দোকানে গেলাম, গিয়ে বললাম যে ভাই আমি একটা দরখাস্ত করবো যে আমি আদার্স সিলেক্ট করে ফেলছি ফ্যাশা প্রাইভেট সার্ভিস সিলেক্ট করার পরিবর্তে। তিনি আমাকে একটা দরখাস্ত লিখে দিলেন যে ভাই দরখাস্তটা এরকম, উপপরিচালক বরাবর ফ্যাশার তথ্য পরিবর্তনের জন্য আবেদন, আমি আমার ভুল করে আদার্স সিলেক্ট করে ফেলেছি, আমার ফ্যাশাটা হবে প্রাইভেট সার্ভিস এবং আমার আবেদনটা গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি, এরকম লিখে হচ্ছে বিনীত নিবেদক আমার নাম দিয়ে হচ্ছে আমি পরিচালকের রুম হচ্ছে 5 তলায়, ঢাকা উত্তরাতে। আমি হচ্ছে পাসপোর্ট অফিসে গেছিলাম 5 তলায় গিয়ে ওনার একটা সাইন, ওনাকে গিয়ে বলছিলাম যে আপনার একটা সাইন দরকার আমার। উনি আমাকে একটা সাইন দিয়ে দিছে, বাস আমি ওই সাইনটা সহ অ্যাপ্লিকেশন সহ জমা দিছি। একই দিনে আমি কাজ করে আসছি। আমার জায়গায় অন্য কেউ হইলে হয়তো তিনি কি করতেন, আপনার এই মন খারাপ করে চলে আসতেন, বাংলাদেশের মানুষের প্রতি রাগ করতেন। তো যাই হোক, অন্যকে দোষারোপ না করে নিজের বুদ্ধি খাটান। তো আমি হচ্ছে ফাস্টফুডের হেল্পলাইন নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে হেল্পলাইন নাম্বারটা নিয়ে সেখানে ফোন দিবেন, কী কী ডকুমেন্ট লাগবে ওইসব ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনি হচ্ছে ছবি তুলতে যাবেন। ছবি তুলতে গিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়াবেন, সিরিয়াল দিয়ে দাঁড়ায় হচ্ছে আগে ছবি তোলার আগে আপনার পাসপোর্ট হচ্ছে কাগজপত্রগুলো চেক করবে। চেক করার পর আপনাকে হচ্ছে ছবি তুলতে যাওয়ার জন্য বলবে। আর আপনার কাগজপত্র চেকের মধ্যে কোনো ঝামেলা থাকলে আপনাকে হচ্ছে অবশ্যই আবার ফেরত আসতে বলবে। এই জন্য কাগজপত্র কী কী লাগবে সেটা আগে অবশ্যই ইনশিওর করে তারপরে যাবেন। আর একটা কথা, হ্যাঁ, আপনার এনআইডি কার্ডের মূল কপি লাগবে। এখন বলতে পারেন আপনার কাছে এনআইডি কার্ডের মূল কপি নাই, আপনাকে স্মার্ট কার্ড এখনও দেয় নাই, আপনার কাছে অনলাইন কপি আছে। তো আপনি কী করবেন, এই অনলাইন কপিটাকে ভাঁজ করে উপর ফিট নিচের ফিট করে লেমন টিং করে নিয়ে যাবেন। এটাই মূল কপি, এটাও লাগবে এবং এর সাথে একটা ফটোকপিও লাগবে, দুইটাই লাগবে। ফটোকপিও নিয়ে যাবেন, মূল কপিও নিয়ে যাবেন। আর হচ্ছে 2টা কাগজ, প্রিন্ট সামারি, রেজিস্ট্রেশন সামারি, এই 2টা হচ্ছে আবেদন করার পরে পাবেন। তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানার হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট, বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে আপনার জব আইডি কার্ড। এই হচ্ছে মোট। আবার আপনার ধরন অনুযায়ী আরও কাগজপত্র লাগতে পারে, যদি আপনি এই ডিভোর্স হয়ে থাকে অথবা আপনার হচ্ছে আগের পাসপোর্ট থাকলে আগের পাসপোর্ট হচ্ছে নিয়ে যেতে হবে। এই সব কিছু নিয়ে গেলে আপনি যখন ছবি টবি তুলবেন, ছবি তোলার পরে হচ্ছে আপনি একটা সাইন করবেন, সাইন টেন করে আপনি চলে আসার 20 থেকে 21 দিনের ভিতরে আপনার হচ্ছে পাসপোর্ট হচ্ছে আপনাকে মেসেজ করবে যে আপনার পাসপোর্ট হয়ে গেছে, আপনি এসে পাসপোর্ট নিয়ে যান। এই হচ্ছে মূল কথা। দয়া করে কোনো দালাল ধরবেন না, কারণ পাসপোর্ট করার সরকারি যে ফি, আপনি 5 বছরের মেয়াদি পাসপোর্ট করলে সম্ভবত 4,000 টাকা ফি, 10 বছরের মেয়াদি করলে সম্ভবত 5,500 টাকা ফি। আমি 10 বছর মেয়াদের 48 পেজের পাসপোর্ট করছি, এই 48 পেজের পাসপোর্টের জন্য 5,750 টাকা দিচ্ছি, এটা সরকারি ফি, এইটাই ফি, আর কোনো ফি নেই। আপনি দালাল যদি ধরেন, শুধু ফাও, আপনি দালালকে টাকা দিতেছেন। আপনি যদি অশিক্ষিত হয়ে থাকেন তাহলে একজন শিক্ষিত মানুষের কাছে যান, সে আপনাকে পরামর্শ দিবে, সাহায্য করবে। অথবা ফাস্টফুডের যে হেল্পলাইন নাম্বার সেখানে ফোন দেন, ওনাদেরকে সরকার বেতন দেয়, আপনার ট্যাক্সের টাকা থেকে বেতন দেয় যাতে ওনারা আপনাকে সাহায্য করে। আপনি ওনাদেরকে কেন ফোন দিবেন না? অবশ্যই ফোন দিবেন। আর হচ্ছে দয়া করে দালাল ধরেন না। আর আপনি যদি চোর বাটপার চিটার হয়ে থাকেন, বিদেশ পলায় যাইতেছেন, তাহলে আপনি দালাল তো আপনাকে ধরতেই হবে, আর নাহলে তো আপনার তো খবর আছে। তো এই হলো মূল কথা। আর আপনি হচ্ছে কাউকে কল দেবেন না। আরেকটা কথা, সেটা হচ্ছে পাসপোর্ট করার জন্য কোনো পুলিশ ভেরিফিকেশন দরকার হয় না। পুলিশ ভেরিফিকেশনের নামে আগে যে সিস্টেম ছিল এটা সরকার বাদ দিয়ে দিছে। তো বর্তমানে কোনো পুলিশ ভেরিফিকেশন নাই। পুলিশ ভেরিফিকেশনের নামে যদি কেউ কিছু বলে আপনাকে, তারে পুলিশে ধরায় দেন। অতএব পুলিশ ভেরিফিকেশন নাই, শুধু কাগজপত্র নিয়ে আবেদন করে গেলেই আপনার ছবি তুলবে। ছবি তোলার পরে হচ্ছে আপনাকে 21 দিন পরে পাসপোর্ট দিয়ে দেবে। আরেকটা কথা, পাসপোর্টের যে টাকা, সেই টাকাটা অনলাইনে জমা না দিয়ে আমি মনে করি অফলাইনে জমা দেন। অফলাইনে কেন জমা দিবেন? যেই কোনো ব্যাংকে গেলে পাসপোর্টের বলবেন যে পাসপোর্টের ফি দিতে চাই, ওই পাসপোর্টের ফি দেওয়ার জন্য ওই ব্যাংকে গিয়ে আপনি
আপনার আইডি কার্ডের একটা ফটোকপি দিবেন, আর আপনি যে আবেদন করছেন আবেদনের একটা ফটোকপি প্রিন্ট সামারি দিবেন। তাহলে ওনারা হচ্ছে আপনার পাসপোর্টের ফিটা রেখে দিব, বাংলাদেশের যে কোনো ব্যাংক রেখে দিব। অতএব যে কোনো একটা ব্যাংকে গেলেই আপনার অফলাইনে কেন জমা দিবেন, কারণ আপনার আবেদনটা যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তাহলে অনলাইনে যে জমা দিয়েছেন পুরো ফিটা আপনার যাবো গা, টাকা আবার জমা দিতে হইব। আর অফলাইনে জমা দিলে ব্যাংক আপনার যে চালান দিব, একটা চালান রসিদ দিব যে আপনি টাকা জমা দিছেন, সেই চালান রসিদটা আপনি আবার ইউজ করতে পারবেন, সেই চালান রসিদটা দিয়ে দ্বিতীয়বার যখন আবেদন করবেন অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার, তখন আপনি একই পেমেন্ট রিসিপ্ট ব্যবহার করে দ্বিতীয়বারও হচ্ছে আপনি কাজ করতে পারবেন।